স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মরছিল সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকের আলোচনার বিষয় কৃষক পাচ্ছে না ধানের দাম, আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক টিএম মঞ্জুরুল ইসলাম এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। লালমনিরহাটে এবার ৮০,০০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২,২৭,০০০ টন। লক্ষ্যমাত্রার তুলনায় আবাদ হয়েছে ১,০০০ হেক্টর বেশি জমিতে। এরই মধ্যে কাটা শেষে ধান বাজারে তোলা শুরু হয়েছে ৫টি উপজেলায়। বিঘা প্রতি ধান চাষ এবং কাটায় কৃষকের খরচ পড়ে ৬,০০০ টাকার মতো, কিন্তু সেই ধান বিক্রি করে পাওয়া যায় সর্বোচ্চ ৫,০০০ টাকা। সরকার ধান কেনা শুরু না করায় ফরিয়া ও দালালের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষক। আমাদের ঘরে যখন ধান শেষ হয়ে যাবে তখন সরকার রেট দেবে, আর সেই রেট দিয়ে তো আমরা প্রকৃত যারা চাষি আমরা তো সেই ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। সরকার যদি আমার কাছ থেকে ধান নিত তাহলে আমরা একটু উপকৃত হইতাম। জেলার কৃষি কর্মকর্তা জানান, এখনো কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নেয়নি সরকার। অনেক কৃষক ভালো ফলন পেয়েছে, যারা সুষম সার ব্যবহার করেছে, যত্ন নিয়েছে, যারা উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে আমরা পরামর্শ দিয়েছি, তো মোটামুটিভাবে তারা ভালো ফলন পেয়েছে। নোয়াখালীতে ১,৯১,৪৮০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। উচ্চ ফলনশীল জাতের ধান থেকে হেক্টর প্রতি ২.৫ টনের বেশি এবং স্থানীয় জাতের ধান থেকে হেক্টর প্রতি ১.৫ টন চাল পাওয়া গেছে, কিন্তু ভালো দাম না পাওয়ায় ধান নিয়ে হাটে আসছেন না চাষিরা। এতে বিপাকে পড়েছেন ইজারাদার ও ব্যবসায়ীরা। নিবিড় পর্যবেক্ষণ এবং পোকামাকড়ের উপদ্রব কমায় ধানের ভালো ফলন হয়েছে, তবে উৎপাদন খরচ বাড়ায় লাভ কমেছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত জানাই মঞ্জুরুল ইসলাম, পরিমল কান্তি বিশ্বাস আপনাকেও। যারা মঞ্জুরুল ইসলাম, আমরা প্রতিবেদনে দেখলাম যে কৃষক তার দাম পাচ্ছে না, ন্যায্য দাম, অর্থাৎ যে খরচে উৎপাদন করতে যে খরচ হয়েছে সেই খরচটা উঠছে না বিক্রি করে বাজারে। প্রতি বছরই আমরা এই ধরনের প্রতিবেদন দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি। এখান থেকে আসলে আমাদের স্থায়ীভাবে সরে আসার কি উপায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কৃষি সম্প্রসারণ বিভাগ যে কাজটা করে সেটা উৎপাদন অনেকগুলো ফ্যাক্টর আছে, বীজ, সেচ, সার ব্যবস্থাপনা, পোকামাকড় দমন এবং মনিটরিং। এই কাজগুলো কৃষি সম্প্রসারণ বিভাগের উপরে সরাসরি দায়িত্ব, তারা এই কাজগুলো কিন্তু সরাসরি করে। এবছর আবহাওয়া ভালো ছিল, আমাদের অনুকূলে ছিল, পোকামাকড় আক্রমণ বেশি হয় নাই। এক্সটেনশন সার্ভিসটা ভালো থাকার জন্যে ফলনটা আমরা যা আশা করেছিলাম তার থেকে বেশি হয়েছে। এখন এই ফলন বেশি হয়েছে, এটা আমাদের জন্য এটা আল্লাহর রহমত, আমরা চাই। যেহেতু ধান আমাদের খাদ্য শস্য, এর কোনো বিকল্প নাই। এখন ধান উৎপাদন হওয়ার জন্যে কৃষি বিভাগ যে সিস্টেমে কাজটা করে, আমি একটু বলছি একটু গল্পের আকারে। ধরেন প্রথমে থাকে গরু বা লাঙ্গল থাকে, তার পিছে থাকে কৃষক, তার পিছে থাকে সম্প্রসারণ যারা কাজ করে তার মানে উৎপাদনের সাথে গরু, কৃষক এবং কৃষি বিভাগ সরাসরি কিন্তু উৎপাদনকে এটা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ দেশের খাদ্য শস্য যোগানের যে ভূমিকাটা এটা তারা রাখছে। এখন উৎপাদন বেশি হয়েছে, এটা আমাদের জন্য একটা আশীর্বাদ, সত্য কথা। কিন্তু যখন উৎপাদন বেশি হয়েছে কৃষক দাম না পাইলে এটার জন্য গভর্নমেন্টের আলাদা একটা নীতি নির্ধারণী ব্যাপার আছে। ওনারা এটা ব্যবস্থাকে দেখবেন। এখানে খাদ্য মন্ত্রণালয় থাকতে পারে, অন্য মন্ত্রণালয় থাকতে পারে, যারা আছে এদের মাধ্যমে এটা হবে। তবে গভর্নমেন্ট আসার কথা, হয়তো গভর্নমেন্ট মানে ইদানি একটা ঘোষণা দিয়েছেন যে ধান বা চাউল কৃষিকাজটা কেনা হবে এবং দামও নির্ধারণ করে, শুরু হয় না। তবে আমি আশা করি যে গভর্নমেন্টের যদি এটা করা হয় তো কৃষকের জন্য যে সমস্যা আছে এই সমস্যাটা মিটে যাবে। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আপনার কি মনে হয় যে আমরা আসলে আমাদের প্রায়োরিটি কি দেওয়া উচিত, গুরুত্ব কোন দিকে দেওয়া উচিত বেশি, যে
কারণ এই একই সমস্যা সবসময় থাকবে, কিন্তু আমরা উত্তরণটা আসলে হওয়া উচিত। আসলে এটা সত্য যে বাংলাদেশের কৃষক কৃষিকাজ করবেই, এবং যেহেতু বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, এই দেশে কৃষি কৃষকের প্রধান উপজীব্য। সেখানে ধানের ফলন বেশি হওয়া, উৎপাদন বেশি হওয়া, সেটা কিন্তু আসলেও একটা আশীর্বাদ। কিন্তু এই ফলনটা কিন্তু আপনার যে বেশি হবেই এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ কৃষিটা হলো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, এগুলি সব কিছুকে কিন্তু অতিক্রম করে তারপরে এসে ফলনটা হতে হয়। তো বেশি যদি ফলন হয় সেটা আমরা কিন্তু এই নিকট কিছু পিছনের বৎসরগুলিতেও দেখেছি যে এই বাংলাদেশের কৃষকরাই, বাংলাদেশের মানুষরাই চাউল কেনার জন্য লাইনে দাঁড়িয়েছে। কারণ ভাত হলো আমাদের প্রধান খাবার, ভাত না খেলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। এই কারণে আমাদের ফলন হয়েছে বেশি, সো এটা কিন্তু অবশ্যই আমাদের আশীর্বাদ। সো এই ফলনটাতে উৎপাদন করতে গিয়ে কৃষক যেটা তার উৎপাদন খরচ মিটছে না, সেটা হলো আমাদের সমস্যা। সো আমার মনে হচ্ছে যে এই সমস্যাটাকে ওভারকাম করা একটুও সমস্যা না। কি করতে পারি? কারণ গভর্নমেন্ট যে দামটা নির্ধারণ করেছে 26 টাকা করে, যদি চাউল গভর্নমেন্ট কিনে, সেটাকেই যদি ধানে যদি আমরা কনভার্ট করি তাহলে কিন্তু প্রায় 700, 750, 800 টাকার মতো কিন্তু প্রতিমণ ধানের দাম পড়ে। কিন্তু কৃষক বিক্রি করতেছে 500, 550 টাকা। এই যে গ্যাপটা, তাইলে এই গ্যাপটা গভর্নমেন্ট কিনতেছে অত টাকায়, কৃষক বিক্রি করতেছে আরো কম দামে। মাঝের যেই লভ্যাংশটা, সেই লভ্যাংশটা কিন্তু কৃষক পাচ্ছে না। এবং সরকারের সম্ভব বোধহয় নয় যে সরাসরি কৃষকদের কাছে কেনা, সরকার সেই আসলে কেন পারবে না? এটা যদি আমরা দেশের যদি কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষক এবং যারা মিলার আছে তাদেরকে সবাইকে মিলিয়ে যদি একটা ব্যবস্থা করা যায়। কারণ আপনি দেখেন এই চায়নাতে কিন্তু প্রায় 80% মতো এই ফসল কিন্তু সরাসরি সরকার কৃষকের কাছ থেকে কিনে, সরাসরি কিনে, যেটা ইন্ডিয়া থেকে কিনে প্রায় 60% মতো। অথচ বাংলাদেশে কিন্তু যেই অংশটা সরকার কিনবে সেটাও কিন্তু টোটাল প্রোডাকশনের 1,30,00,000-এরও বেশি টন কিন্তু খাদ্য আমন সিজনে কিন্তু উৎপাদিত হচ্ছে। অথচ সরকার কিনছে কিন্তু তার একেবারেই সামান্য একটা অংশ। তাহলে সরকার বেশি কিনতে পারতেছে না কি কারণে? কারণ সরকার কিনে সেটা রাখবে কোথায়? গুদাম নাই আমাদের। যদি সাফিসিয়েন্ট সেই গুদাম এখানে সরকার করে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে যদি সেটা কেনার কোনো ব্যবস্থা করা যায়, তাহলেই কিন্তু কৃষক তার কিন্তু মূল্য ওখানে পাবে, এবং কৃষকের মুখের যে হাসি, সে হাসি কিন্তু তার বিক্রি করার পর, উৎপাদন করার পরও কিন্তু তার মুখে সে হাসি থাকবে। ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো আবার। জনাব ইসলাম, আপনি বলবেন যে এটা একটা বড় দিক যে আপনি যেটা বললেন যে স্টোরেজ ফ্যাসিলিটি বাড়াতে হবে, সরকারের একটা পলিসি দরকার আছে। এর পাশাপাশি আরেকটা কিছু করা কি যায় না, যে কৃষকের উৎপাদন খরচ কতটা কমানো যায়, কৃষি যে ফসলটা মাঠে আছে সেটা কতটা ডিউরেশন কতটা কমানো যায়, সেই দিকে আসলে গুরুত্ব দিলে কীভাবে করা যায়? উৎপাদন খরচ আমাদের নিজেদের স্বার্থে কমাতে হবে। কারণ আমরা প্রথমে দেখলাম যখন সারের দাম বাড়িয়ে দেওয়া হলো, তখন অনেকে হয়েছে করলো সারের দাম বাড়ছে, এটা আমাদের ক্ষতি করছে। ইউরিয়ার দাম যখন 10 টাকা ছিল তখন 20 টাকা হলো। আমি মনে করি এটা আমাদের জন্য আশীর্বাদ। কেন? তো ইউরিয়াটা জমিতে কম প্রয়োগ করা হলো। যখন কম প্রয়োগ করা হয়েছে তখন ধানের গ্রোথটা আমার উৎপাদনের, অর্থাৎ ফুল ফলের জন্য যা প্রয়োজন সেই অনুপাতে নেওয়ার জন্য ফলনটা বাড়ছে। এরপরে দেখা গেলো আমাদের ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। যখন ডিজেলের দাম বাড়ে তখন কিন্তু অনেকে হয়েছে করলো যে ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই উৎপাদনের উপর হ্যাম্পার হবে। যখন ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে তখন আমরা চিন্তা করলাম যে না, এটা কি করতে হবে, সুষম মাত্রায় এই পানিটা ব্যবহার করে, অর্থাৎ একবার শুকাইতে হবে জমি, আবার সেচ দিতে হবে, আবার শুকাতে হবে, আবার শুকাইতে, অর্থাৎ AWD মেথড, অর্থাৎ অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং মেথড যদি করা হয় তাহলে ধানের টিলার বেশি হবে। টিলার বেশি হলেই কী হবে, সেখানে ওই ছড়া বেশি হবে, ছড়া বেশি ধান বেশি হবে। এই দুইটা কিন্তু আমরা এই মানে ওই উৎপাদন খরচ কমানোর জন্যে আমরা এই ব্যবস্থা করতে পারি। এছাড়াও একটা ভালো ম্যানেজমেন্টের প্রশ্ন আছে আমাদের, যে ম্যানেজমেন্ট বেশি আমাদের ফলন বেশি হবে। এখন ধরেন ঢাকাতে কিন্তু জমি এর কিনতে পাওয়া যায় না, এটা খুব ক্রাইসিস। এখন আমরা চাচ্ছি না জমিকে আমরা 500 প্রতি বাড়াবো, আমরা উপর দিকে বাড়ি যাই। আমরা ঢাকাতে জমি কিনতে যাবেন, বিল্ডিংয়ের উপরে বিক্রয় হয়, তার উপরে বিক্রয় হয়, কিন্তু 500 জমি কিনতে জমি নাই। আমাদের যখন এদের ফসল আসে তখন ফলন করে ছিল HIB, আমরা একরে ছিল 80 মণ 60 মণ ছিল। আমরা আমাদের পেট তো অনেক বড়, আমরা নিয়ে আসলাম হাইব্রিড নিয়ে আসছি। হাইব্রিড আমাদের ফলন 100-150 মণ আমরা আশা করতেছি। এরপরে আমরা সুপার রাইস নিয়ে আসবো, এরপরে আমরা ড্রিম রাইস নিয়ে আসবো। অর্থাৎ আমাদের প্রয়োজনের জন্য আমরা পাশে না গিয়া আমরা উপরের দিকে যাবো। যখন উপরের দিকে যাবো আলটিমেটলি উৎপাদনের খরচ আমাদের কমে যাবে যদি আমরা করতে পারি। তা 2 নম্বর হলো কৃষক তার প্রয়োজনের জন্য কিন্তু আবাদ করতে হবে।
কৃষকের কাছে শস্য থাকবে, থাকার পরে যে উদ্বৃত্ত যেটা হবে সেইটা কিন্তু বিক্রয় করবে। এর জন্যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া যেতে কৃষক সংগঠন হতে পারে, কোঅপারেটিভ সোসাইটি হইতে পারে, অন্য যদি এর আগে আসে তাহলে এদের মাধ্যমে কৃষক কিন্তু তাদের যে লাভটা, তাদের যে উৎপাদন খরচটা পোষায় নিয়ে তা লাভবান হবে এটা আমার বিশ্বাস, আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ জনাব ইসলাম। আমরা সময় হলে একটু বিরতি যাবো, ফিরে এসে আমরা কথা বলবো সাথে আবার। সময় হলে একটু বিরতি যাচ্ছি, ফিরছি শীঘ্রই, আমার সাথেই থাকবে। টনি ভাই চিনি আনতে গিয়ে লজ্জায় জমে যান। চিনি খুবই রহস্যময়। সেদিন ঘটলো উল্টা ঘটনা। আন্টি ঠান্ডা আর টনি ভাই থমকে কাট। কি চিনি? বারবার কষ্ট করো না, এবার হোলসেলে নাও। এত চিনি তবুও মন খারাপ। সব হোলসেল ভালো না, কিন্তু গ্রামীণ ফোন হোলসেলে ন্যূনতম 25 টাকা রিচার্জ করার সাথে সাথে 4 কোটিরও বেশি জিপি নাম্বারে কথা বলুন প্রতি 10 সেকেন্ড মাত্র 7 পয়সায়। এই সুবিধা পেতে স্টার্ট অন লিখে ফ্রি SMS করুন 9999 নাম্বারে। গ্রামীণ ফোন। G for God fearing, P for plain living, H for high thinking. GPH বাংলাদেশে একমাত্র GPH এর আছে শতভাগ পরিশোধন ব্যবস্থা। সুদৃঢ় দেশ গড়ার লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিতে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় GPH 60 গ্রেড ও 500 WTMT বার। GPH ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। New Gene White from Pond's White Beauty. A first cream that adapts to your skin for spotless radiance. New Gene White from Pond's White Beauty. দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে ইংরেজি নববর্ষ 2013 সালের শুভেচ্ছা জানাই। দেশ ও জনগণের বন্ধু, দেশবন্ধু গ্রুপ। চলো সুরে সুরে। তোমার মতো মিউজিক ভালোবাসি আমরাও, তাই গ্রামীণ ফোন নিয়ে এলো দেশের সবচেয়ে বড় আর লেটেস্ট মিউজিক লাইব্রেরি তোমার মোবাইলে। 4040 ডায়াল করে মিউজিক রেডিওতে ভয়েস সার্চ করে বেছে নাও পছন্দের গান, আর ভিজিট করো wap.gpworld.com লেটেস্ট সব গান ডাউনলোড করতে। গ্রামীণ ফোন। এলো নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন। শুধু এতেই আছে জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টালস, যা দেয় ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাস পুরো 12 ঘন্টা। ক্লোজ আপ কনফিডেন্সের সাথে গুড মর্নিং আর গুড ইভিনিং। 12 ঘন্টা সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স। নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন। টনি ভাই চিনি আনতে গিয়ে লজ্জায় জমে যান। চিনি খুবই রহস্যময়। সেদিন ঘটলো উল্টা ঘটনা। আন্টি ঠান্ডা আর টনি ভাই থমকে কাট। কি চিনি? বারবার কষ্ট করো না, এবার হোলসেলে নাও। এত চিনি তবুও মন খারাপ। সব হোলসেল ভালো না, কিন্তু গ্রামীণ ফোন হোলসেলে ন্যূনতম 25 টাকা রিচার্জ করার সাথে সাথে 4 কোটিরও বেশি জিপি নাম্বারে কথা বলুন প্রতি 10 সেকেন্ড মাত্র 7 পয়সায়। এই সুবিধা পেতে স্টার্ট অন লিখে ফ্রি SMS করুন 9999 নাম্বারে। গ্রামীণ ফোন। তোমাকে দিয়েছি আমার মনে সবই, এ কেমন সুবাসে। নতুন লাক্স এলো বিশ্বের সেরা পারফিউম নিয়ে। বাস একটুখানি লাক্স। লক্ষ্যভেদী অনুসন্ধানের সাথে তাৎপর্যপূর্ণ প্রতিবেদন। তালাশ এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে।
স্বাগত আরেকবার খাদের ঘর থেকে ছিল। আমরা কথা বলছি কৃষক পাচ্ছে না ধানের দাম। এই নিয়ে আমার সাথে কথা বলছেন স্টুডিওতে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থ ফসল বিভাগের পরিচালক টিএম মঞ্জুরুল ইসলাম এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস। আপনাদের স্বাগত অনুষ্ঠান আরেকবার। ডক্টর বিশ্বাস, আপনার কাছে একটা বিষয় জানতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা আমার ধান হচ্ছে আমাদের প্রধান ফসল, প্রথম সিরিয়াল ফসল বলতে পারি আমরা, এবং বাংলাদেশে ধানের যেটা হয় আমাদের দেশে আমন ধান হচ্ছে, বোরো ধান হচ্ছে, আউশ ধান হচ্ছে। কোন ধানটাকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা খুবই ভাগ্যবান যে আমরা সারা বৎসর বাংলাদেশে কিন্তু আমরা ধান উৎপাদন করতে পারি। পৃথিবীর অনেক দেশেই কিন্তু ইচ্ছা করলেও তারা সারা বৎসর ধান উৎপাদন করতে পারে না। তো এই যে সারা বৎসর করতে পারি, তার মধ্যেও কিন্তু আমাদের এই বৎসরটাকে অন্তত 3টা ভাগে ভাগ করা হয়, যেমন আউশ ধান, আমন ধান, বোরো ধান। এই 3টা ধানের মধ্যে সবচেয়ে বেশি ফলন আমাদের কিন্তু হচ্ছে বোরো ধান থেকে, মাঝামাঝি আসছে আমন ধান থেকে, এবং সবচেয়ে কম ফলন আসছে আউশ ধান থেকে। তো এই 3টা সময়কে যদি আমরা চিন্তা করি আলাদা আলাদাভাবে, তাইলে বোরো মৌসুমটাকে যদি আমরা ধরি, বোরো মৌসুমে কৃষক সবচেয়ে বেশি ফলন পায়, কারণ প্রাকৃতিক দুর্যোগ ওই সময় কম থাকে, সূর্যালোক সবচেয়ে বেশি থাকে, সুন্দর সুন্দর ভ্যারাইটি ডেভেলপ করেছে আমাদের গবেষকরা। এই জিনিসগুলি দিয়ে কিন্তু কৃষক ইচ্ছা করলে ওখান থেকে সে ফসল উৎপাদন করতে পারে ভালো। কিন্তু ওই বোরো সময়টাতে ধান উৎপাদন করতে গেলে কিন্তু টোটাল ধানের ফলনটাই কিন্তু তার করতে হবে সেচ নির্ভর। সেচ ছাড়া কিন্তু তার ওখানে ফলন ওখানে হবে না, আশাই সে করতে পারে। পুরোটাই সেচ নির্ভর, এবং পুরোটাই সেচ নির্ভর হওয়ায় আমাদের কিন্তু যেহেতু ফলন এখানে বেশি, গ্রাজুয়ালি কিন্তু এটা আস্তে 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 বেড়েই যাচ্ছে। কিন্তু আমরা এখন যেভাবে সেচ করছি সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারটা কিন্তু আমাদের অনেক নিচে চলে যাচ্ছে। অনেক দেখা যায় বছরের কোনো একটা সময় দেখা যায় যে চাপ কলগুলি যেগুলি সেগুলিতে পানি আসে না, সেই কারণে। সো আমাদের ওই বড় সময়টাতেও অনেকগুলি ভ্যারাইটি আছে, যেমন ব্রিধান 29 একটা মেগা ভ্যারাইটি বলা হয় সেটাকে। অনেক সুন্দর একটা ভ্যারাইটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আবিষ্কার করেছে। কিন্তু এটা সবচেয়ে একটা দোষ হলো যে এটা প্রায় 160 দিনের মতো সময় লাগে। এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কিন্তু আরেকটা ভ্যারাইটি বের করেছে ব্রিধান 45 যেটা, বা ব্রিধান 36। এগুলি সময় কিন্তু 140 দিনের মধ্যেই কিন্তু এটা আমরা হারভেস্ট ওখানে করতে পারি। ফলন একটু কম হবে, কিন্তু যেহেতু প্রায় 20, 25 বা 30 দিনের মতো সময় ওখানে কমিয়ে আনা যায়, আমাদের কিন্তু ওই দিকে কিন্তু ওখানে যেতে হবে। যদি আমন ধানের কথা আসি, এখানে আমন সময়টাতে কিন্তু কৃষকের তেমন কোনো সেচ দরকার তেমন হয় না, প্রথম দিকেও দরকার হয় না, শেষের দিকেও তেমন একটা সম্পূরক সেচ অনেক সময় দরকার লাগে, কিন্তু সেটাও অনেক কৃষক দিতে পারে না। সো আমন ধান কৃষক করবেই, সেটা যেইভাবে আছে সেইভাবেই, শুধু কেবল স্থানীয় যে জাতগুলি আমাদের আছে যেগুলি খুবই সুগন্ধি জাত যেগুলি আমাদের, সেগুলি কৃষক করবে। এবং আমরা যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড চিন্তা করি, আমাদের সেই সুগন্ধি জাতগুলি ওখানে আমাদেরকে করতে হবে। তাহলে আমাদেরকে জোর দিতে হবে কোথায়? আউশ মৌসুমটা, যেটা আউশ মৌসুমটাতে এমনিতেও ধানের উৎপাদন সবচেয়ে কম। এই মৌসুমটাতে যদি আমরা ধান বাদ দিয়ে অন্য ফসল ওখানে করি, যেমন ওখানে আমরা ডাল জাতীয় ফসল করতে পারি, মুগ ডাল, সুন্দর সুন্দর ভ্যারাইটি ডেভেলপ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। ক্রপ ম্যানেজমেন্ট এক ধরনের পরিবর্তন আনা দরকার, এবং ম্যানেজমেন্ট একটা পরিবর্তন আনা দরকার। আর একটা উৎপাদন ডিপেন্ড করে, আপনি দেখেন উৎপাদনের জন্য সেচ, সার, বীজ, এই 3টা জিনিস কিন্তু মুখ্য জিনিস। এই 3টা ইনপুট সময় মতো ইনপুট আমরা দিতে পারি, ভালো বীজটা ব্যবহার করতে পারি, এবং ভালোভাবে সেচ ওখানে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ফলন ভালো আসবে, যদি সুন্দর একটা আবহাওয়া ওখানে। ডক্টর ইসলাম, আপনার কি মনে হয়, আপনার কি মত যে আসলে কোন ধানের দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত? আমাদের প্রফেসর সাহেব যা বলছেন এটা ঠিক আছে। এখানে যেহেতু আমাদের সময়ের ব্যাপার, আমার বড় সময় হলো 5 মাস, আউশের সময় প্রায় 3.5 মাস, আমনের সময় প্রায় 3.5 বা 4.5 মাসের মতো। এই 12 মাসের ভিতরে আমরা 3টা আমরা ক্রপ পাচ্ছি, ধান পাচ্ছি। এখন বড়োতে যদি আমি বেশি সময় ব্যবহার করি, আমি ফলন কিছু পাবো ঠিকই, কিন্তু আমার জমির উপরে বেশি প্রেশার পড়তেছে, এবং সাথে সাথে আমার ফার্টিলাইজার, ইরিগেশন এবং অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত হচ্ছে। আর আউশের বেলায় আমার সবচেয়ে সময়, যদি আউশ রেইনফিড করা যাবে, সেচও করা, দুইভাবেই করা যাবে। ইদানিং আমাদের মাননীয় কৃষিমন্ত্রী কিছু ধান নিয়ে আসছেন বিদেশ থেকে, নেরিকা জাতীয় ধান নিয়ে আসছেন, যেটা মানে সেটা গবেষণা সহিষ্ণু, এবং আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ এটা মাঠে নিয়ে গেছি আমরা। এটা আমরা কিছু ফলন পেয়েছি, আরো ট্রায়ালে আছে। যদি এটা আশানুরূপ আরো 2-1 বছর ফল পাওয়া যায়, আমি মনে করি যে একটা আমার মাননীয় কৃষিমন্ত্রীকে ধন্যবাদ, যিনি একটা ভালো জাত নিয়ে আসছেন, মাত্র 90 দিনে হয়। আচ্ছা, এছাড়া আমরা ধানের যে ফলনের জন্য যে জাতগুলো আমাদের পরিমল বাবু বললেন, যে আমরা
আমনে আমরা আমাদের দরকার আমনের জায়গা সবচেয়ে বেশি, বোরোতে আমাদের জায়গা কম, অবশ্যই আমাদের জায়গা কমে যাবে। এখন আমরা আমনে আমাদের যে সময়টা আছে এই সময়টা আমনে আমরা থাকতে চাচ্ছি। আউশ এবং বোরোতে গিয়া আমরা সে কিছু ধান কিছু অন্য ফসল যদি আমরা দিয়া বা একটা যোগ করি যদি, তাহলে আমাদের কোনো ডাইভার্সিফিকেশন আমি মনে করি যে আমাদের যে কৃষকের যে ওই অর্থনীতির যে সমস্যাটা এটা কিছুটা হইলেও সমস্যার সমাধান হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর বিশ্বাস, উনি বলছিলেন যে নেরিকা জাতীয় ধানের কথা বলছিলেন, এই জাতীয় গবেষণা আমাদের দেশে কার্যকর গবেষণা কি হচ্ছে? আসলে নেরিকা নিয়ে এটা সত্যিকার অর্থেই আমাদের কৃষিমন্ত্রীর একটা তাকে ধন্যবাদ দিতে হয়। উনি আফ্রিকাতে গিয়ে এ ধরনের একটা ভালো একটা ধানের জাত দেখে এটা নিজের দেশের কথা চিন্তা করেই কিন্তু উনি এটা এখানে এনেছেন। তবে এইটাকে কৃষকের মাঠে নেওয়ার আগে আরো কিছু গবেষণা দরকার, সেই কাজগুলি করছে আমাদের বাংলাদেশে করছে। এবং আমার বিশ্বাস এটাকে যদি আমরা, যেহেতু খরা সহিষ্ণু ধান এটাকে যদি আমরা শুধু আউট সিজনের দিকেই যদি আমরা চেষ্টা করি যে আউট সিজনে এই ধানটাকে করার জন্য, তাহলে বোধহয় নেরিকার সাকসেসফুলনেসটা অনেক বেশি হবে। আর আমাদের আরো যেটা আমাদের বিশেষ করে আপনার প্রতিকূল যেই অঞ্চলগুলি বাংলাদেশের আছে, যেমন মনে করেন ওখানে ওই দিকের উপকূলবর্তী এলাকাগুলি সেগুলিতে যেগুলি স্যালানিটি আমাদের সমস্যা করে, বরেন্দ্র এলাকা যেগুলি খরা আমাদের সমস্যা করে, এই অঞ্চলগুলিকে যদি আমরা এমফেসিস দিই এবং এইগুলিকে যদি আমাদের চাষের আওতায় ওখানে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের চাষযোগ্য জমি বেড়ে যাবে এবং আমাদের টোটাল উৎপাদন কিন্তু ওখানে বেড়ে যাবে এবং এতেও কিন্তু আমাদের টোটাল দেশের খাদ্য উৎপাদন কিন্তু বেড়ে যাবে এবং এতে কিন্তু উপকৃত হবে। জনাব ইসলাম, আমরা যেটা কথা বলছিলাম যে এক কৃষকের ক্রপ ডাইভার্সিফিকেশন খুব একটা জরুরি বিষয়, যে কৃষক যদি শুধু ধানই করে সেটা আসলে তার জন্য হবে না। এবং আমরা যদি সামগ্রিকভাবে কৃষকের ফসল থেকে উৎপাদিত ফসল থেকে তার লাভের দিকে কথা বলি, কৃষকের ধানের পাশাপাশি অন্য ফসল দিকে নজর দেওয়া উচিত। সে বিষয়ে আপনার কি মনে হয় যে সেটা প্রায়োরিটি কোন দিকে তাকাও? আমি একটা এক্সাম্পল দিই। একটা মানুষের শরীরের ভিতরে যদি আমি প্রতিদিন রসগোল্লা খাওয়াই দেই, উনি কয়দিন খেতে পারবেন? অ্যাবসলিউটলি। অথবা যদি আমি বিরিয়ানি খেতে কয়দিন খেতে পারবেন? ওনার কিন্তু তার শরীর গঠন করার জন্য যতগুলো উপাদান দরকার সবগুলো দরকার আছে। কৃষকের যে জমি আছে সেই জমির ভিতরে তাকে সামগ্রিকভাবে তার ফসল উৎপাদন করতে হবে, খাবার চাহিদা মেটাতে হবে, তার অর্থ আসতে হবে। এই সব যাই চিন্তা করার পরে ধানের পাশাপাশি অন্য যে ক্রপগুলো আছে সেখানে আমরা ডাল ফসলে আমরা যেতে পারি, কিছু পাট ফসলে আমরা যেতে পারি, অন্য যে ফসলগুলো আমাদের লাভজনক হবে, এগুলো যদি আমরা করি, আমি মনে করি যে কৃষকের যে সমস্যা এই সমস্যা নিজেই সে সমাধান করে ফেলবে। আর একটা কথা আমি বলছি না যে আমাদের ইয়েতে এই কোস্টাল বেল্টে কিন্তু আমাদের কিছু ধান আবিষ্কার হয়েছে, যেমন বিনা 8 এবং বিরিধান 47, এটা 8.4 পর্যন্ত যে মানে স্যালানিটা আছে ডিএস পার মিটারে সেখানে উৎপাদন হচ্ছে। একটা তো আবিষ্কার হয়েছে যেটা যদি বন্যা হয়, যেমন হাওড়ে বন্যা হয়, বন্যাতে তলায় গেল, তলায় যাওয়ার পরেও যদি 2-3 দিন থাকে তারপরেও কিন্তু এটা সার্ভাইভ বাঁচবে। সুতরাং কৃষি গবেষণা প্রতিষ্ঠান অনেকগুলো ভ্যারাইটি আমার দিচ্ছে, পরে 61টার মতো বিনা আমাদের কিছু ভ্যারাইটি দিচ্ছে, আর বিদেশ থেকে কিছু ভ্যারাইটি আসছে। আমরা মনে করি ধানে ভ্যারাইটি আমাদের আছে, আমরা আরো আশা করি যে আমাদের চাহিদার জন্য আরো সুন্দর সুন্দর ভ্যারাইটি। ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে। যারা কান্তি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকে সময়ের জন্য, আমাদের সাথে দেখা হবে আপনার আজকের মতো শেষ করতে হচ্ছে খতনগস্তের মধ্যে ছেলে দেখা হবে আপনার সাথে, আপনারা আমাদের সাথেই থাকবেন।